নমস্কার বন্ধুরা। ভেগেও কোনো লাভ হলো না পাকিস্তানের প্রধানমন্ত্রীর। আসিম মুনিরকে পাকিস্তানের ডিক্টেটর হওয়া থেকে আটকাতে চেষ্টা তো তিনি ভালোই করেছিলেন, তবে স্বাধীনতার পর থেকে যেই দেশের একটি প্রধানমন্ত্রীও নিজের পূর্ণ কার্যকালকে কমপ্লিট করতে পারেনি, সেখানে শেহবাজ শরীফের মতো উইক লিডার যে পাকিস্তানের আর্মি চিফের বিরুদ্ধে কিছুই করতে পারবেন না, সেটা সকলেরই জানা ছিল। যাই হোক, অবশেষে দীর্ঘ ভাগাভাগির এবং নাটকের পর পাকিস্তানের প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্সেস অর্থাৎ সিডিএফ পদে নিয়োগ হয়ে গেল আসিম মুনিরের। এটি এমন একটা পদ যেটা শুধু নর্থ কোরিয়া, চীনের মতো দেশেই এতদিন সম্ভব মনে করা হতো, কারণ একজন মানুষ যার হাতে দেশের আর্মি, নেভি, এয়ারফোর্স সব কিছুর কমান্ড, এমনকি নিউক্লিয়ার বোমার বোতাম পর্যন্ত থাকবে, এটা একটু অবিশ্বাস্য মনে হলেও সকলকে অবাক করে দিয়েই নর্থ কোরিয়ার থেকেও এক ধাপ এগিয়ে গেছে পাকিস্তান। শুধু ভাবুন কি বিচিত্র পোস্ট এটা, যে বিশ্বে বিভিন্ন ধরনের সরকার হয় আমরা জানি। এক হয় গণতান্ত্রিক সরকার, যেমন ভারত আমেরিকার সরকার, আরেক হয় একনায়কতন্ত্র, যেখানে রাষ্ট্রপতি অথবা সুপ্রিম লিডারের হাতেই সমস্ত ক্ষমতা থাকে, যেমন নর্থ কোরিয়া, চীন। অথবা আরেকটিও হয় মিলিটারি শাসন, যে কোনো দেশের মিলিটারি সেই দেশের সরকারকে ফেলে দিয়ে নিজেই দেশে শাসন করে, যেমন মায়ানমার। তবে পাকিস্তানে এখন যা হচ্ছে সেটা আলাদাই লেভেলের। এখানে দেশ চালানোর দায়িত্ব তো দিয়ে দেওয়া হয়েছে দেশের সরকারকেই, তবে ক্ষমতা থাকবে শুধুমাত্র একটি মানুষের হাতেই, পাকিস্তানের আর্মি চিফ তথা ফিল্ড মার্শাল এবং এখন সিডিএফ আসিম মুনিরের। এখন যখন তিনি সিডিএফ হয়েই গেছেন, তাই এই ভিডিওতে আমি একদম সহজভাবে আপনাদের বুঝিয়ে দেব যে ঠিক কি বিশাল ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে ওনাকে, এবং ভারতকে কি তাহলে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকা উচিত। চলুন বুঝে নেওয়া যাক। পাকিস্তানে আগে ছিল সেনার তিনটি প্রধান পোস্ট, সিওএএস অর্থাৎ চিফ অফ আর্মি স্টাফ বা আর্মির প্রধান, সিএনএস অর্থাৎ নৌবাহিনীর প্রধান এবং সিএএস অর্থাৎ এয়ারফোর্সের প্রধান। যদিও পাকিস্তানে বরাবরই আর্মি চিফের পাওয়ার বাকি প্রধানদের থেকে বেশিই ছিল, কিন্তু সংবিধান অনুসারে এই তিন বাহিনীর প্রধানেরই ছিল 4 স্টার, অর্থাৎ তিন প্রধানেরই কেউ অন্য কারো থেকে বেশি শক্তিশালী ছিলেন না। এবং এদের উপরে নর্মালি থাকতো সিজেসিএসসি, চেয়ারম্যান জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি, যা একটি তিন বাহিনীর প্রধানদের একসাথে আনার একটি সমন্বয়কারী পদ ছিল। এটি মূলত সেরিমোনিয়াল হলেও স্ট্রাকচারাল ব্যালেন্স দেওয়ার কাজ করত, যে তিন সেনাপ্রধানের শক্তি সমান এবং এদের ওপরে কেউ নেই। যুদ্ধকালীন পরিস্থিতিতে তিন বাহিনীর প্রধান মিলে এখানে একসাথে সিদ্ধান্ত নিতে পারত। তবে 27তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই সিজেসিএসি পদটাকেই তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ তিন বাহিনী প্রধানদের একসাথে দেখা করে মিটিং করার আর কোনো জায়গা থাকলো না, এবং এই সিজেসিএসি এর জায়গা নিয়ে নিয়েছে এই চিফ অফ ডিফেন্স ফোর্সেস সিডিএফ। অর্থাৎ এখন থেকে তিন বাহিনীর প্রধান এসে সোজা রিপোর্ট করবে সিডিএফ এর কাছে, এবং এই সিডিএফ এর চেয়ারেই বসানো হয়েছে আসিম মুনিরকে, যিনি একসাথে হবেন আর্মি চিফ এবং সিডিএফ। অর্থাৎ এখন আর নেভি চিফ আর এয়ারফোর্স চিফ মুনিরের সমকক্ষ নন, বরং তারা এখন সিডিএফ মুনিরের অধীনস্থ। মুনিরই হলেন এদের সবার বস। এক কথায় পাকিস্তানের পুরো সেনা এখন একজন মানুষের অধীনে। এছাড়া শুধু সেনাই নয়, বরং নিউক্লিয়ার কমান্ড স্ট্রাকচারেও বিশাল বদল আনা হয়েছে। আগে এই কমান্ডের দায়িত্ব ছিল ন্যাশনাল কমান্ড অথরিটি, যেখানে প্রধানমন্ত্রী, সেনাপ্রধান এবং অন্য সার্ভিস চিফরা যৌথভাবে নিউক্লিয়ার পলিসি ও অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিত। তবে এখন তৈরি হয়েছে ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড এনএসসি, যার কমান্ড থাকবে ডাইরেক্টলি সিডিএফ এর হাতে। মানে নিউক্লিয়ার ডিটারেন্স, স্ট্র্যাটেজিক ফোর্স সবকিছু ফাইনাল সে থাকবে আসিম মুনিরের কাঁধেই। আরও ভয়ঙ্কর বিষয় হলো 27তম সংশোধনীতে সংবিধানের আর্টিকেল 248কে এমনভাবে বদলে ফেলা হয়েছে যে ফিল্ড মার্শাল, অ্যাডমিরাল অব দ্য ফ্লিট, মার্শাল অব দ্য এয়ারফোর্স এদের বিরুদ্ধে আজীবন কোনো ক্রিমিনাল বা সিভিল কেস করা যাবে না। এমনকি শুধু ক্ষমতায় থাকা অবস্থায় নয়, বরং চাকরি ছেড়ে দেওয়ার পরও তারা প্র্যাকটিক্যালি আইনের ঊর্ধ্বে উঠে যাবে। এছাড়াও এই সংশোধনীর ফলে সিডিএফকে সরানো প্রায় অসম্ভব হয়ে গেছে। কোনো কারণে সিডিএফকে সরাতে চাইলে পার্লামেন্টে 2/3 স্পেশাল মেজরিটি লাগবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীকেই যেখানে সাধারণ ভোটে হারালে চলে, সেখানে সিডিএফ এর জন্য লাগবে সুপার মেজরিটি, যা পাকিস্তানের মতো দেশে প্রায় অসম্ভব। এর ফলে বিশেষজ্ঞরা বলছেন যে এটা বেসিক্যালি এক ধরনের কনস্টিটিউশনাল কু, যেখানে ট্যাঙ্ক নামিয়ে মার্শাল ল না দিয়েই সংবিধানের আমূল পরিবর্তন করে সামরিক শাসনকে প্রতিষ্ঠা করা হয়েছে। এমনকি এই সব সংশোধনীকে যাতে সুপ্রিম কোর্টে পর্যন্ত চ্যালেঞ্জ না করা যায়, তার জন্য পাকিস্তানের সুপ্রিম কোর্টের কাছ থেকেও কেড়ে নেওয়া হয়েছে ক্ষমতা। তৈরি করা হয়েছে একটা নতুন ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট। এই নতুন কোর্টই
এখন থেকে সমস্ত সাংবিধানিক বিষয়ের দায়িত্ব নেবে। এই কোর্টের বিচারকদেরকেও সোজাসুজি নিয়োগ করবে পাকিস্তানের সরকার, অর্থাৎ সরকারের পছন্দের বিচারকরাই এখানে বসবেন আর তারা সরকারের মতো করেই রায় দেবেন। এবং পাকিস্তানের সুপ্রিম কোর্ট বর্তমানে হয়ে গেছে শুধুমাত্র দেওয়ানি আর ফৌজদারি মামলার কোর্ট। এর ফলে এই সংশোধনী পাশ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের সুপ্রিম কোর্টের 2জন সিনিয়র বিচারক পদত্যাগও করে দেন। তবে প্রশ্ন হচ্ছে, ভারতে এর কি প্রভাব পড়তে চলেছে? দেখুন, একজনের হাতে সমস্ত ক্ষমতা থাকা কারো জন্যই কখনো ভালো নয়। তবে মনে রাখবেন যে বাইরে থেকে সবসময় যা দেখা যায় আসল কাহিনীও যে ঠিক একই হবে এর কোনো মানে নেই। ওই যে বললাম, একজনের হাতে সমস্ত ক্ষমতা থাকলে সেটা কারো জন্যই ভালো নয়, সে পাকিস্তানের কাছের বন্ধুই হোক অথবা শত্রু। এবং যারা ভূ রাজনীতিকে একটু ফলো করেন তারা জানবেন যে পাকিস্তানের মতো দেশ এখনো অবধি বেঁচে আছে এই জন্যই কারণ পাকিস্তানের স্ট্র্যাটেজিক গুরুত্ব অনেক বেশি, এবং পাকিস্তানকে কোন দেশ নিজের স্বার্থের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করে সেটা সকলেরই জানা। তবে এই দিকটা এবার ভেবে দেখুন যে পাকিস্তানে এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ সেই দেশের থেকে তেমন কোনো উদ্বেগকেই প্রকাশ করা হলো না, এবং এই সব কিছু আটকানোর তেমন কোনো চেষ্টাও করা হলো না। যতই মুনির ট্রাম্পের পছন্দের হোক, কিন্তু ভূ রাজনীতিতে কেউ কারো পার্মানেন্ট বন্ধু অথবা শত্রু হয় না। আরও ট্রাম্প যে কতটা বন্ধুত্বের মর্যাদা দেন সেটা তো আমরা সকলেই জেনে গেছি। তাই মুনিরের কাছেই সমস্ত ক্ষমতা আছে, বাইরে থেকে এমনটা দেখা গেলেও বা দেখানোর চেষ্টা করা হলেও ভেতরে ভেতরে আসল ক্ষমতা আছে কিন্তু অন্য কারো কাছে। তাই ভারতের জন্য চিন্তা একটু বৃদ্ধি হলেও পাকিস্তানের প্রতি নীতিতে তেমন কোনো প্রভাব পড়বে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আগেও যেভাবে পাকিস্তানকে জবাব দেওয়া হতো এখনো সেভাবেই জবাব দেওয়া হবে। তবুও এটা বলা ভুল হবে না যে পাকিস্তান এমন এক পর্যায়ে ঢুকে গেছে যেখানে সামরিক শাসনকে আর ইউনিফর্ম পরে সরাসরি ক্ষমতা দখল করতে হচ্ছে না, বরং সংবিধানের ভেতর দিয়েই কোর্টের স্ট্রাকচার পাল্টে আজীবন ইমিউনিটি দিয়ে একজন ফিল্ড মার্শালের হাতে রাষ্ট্র, সেনা আর পরমাণু সবকিছুকেই তুলে দেওয়া হয়েছে। এই মডেলে কার ঠিক কতটা লাভ হবে সে তো সময় বলবে, কিন্তু একটা জিনিস পরিষ্কার যে দক্ষিণ এশিয়ার সিকিউরিটি এনভায়রনমেন্ট অনেক বেশি আনপ্রেডিক্টেবল আর পার্সোনালাইজড হয়ে গেছে। তবে আপনাদের এই বিষয়ে ঠিক কি মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।